নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শোভন রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করতে চলেছে এক্সপ্রেস প্রাইম। চোখ রাখবো খবরে। পুণ্ডু যাত্রার মাঝে বিপর্যয়, মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথে নামল ধস। জলের চড়ে ভেসে গিয়ে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ 40 জন, সেখানে আটকে পড়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। ধূপগুড়ির 6 জন বাসিন্দাও গিয়েছিলেন অমরনাথে। তারাও ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েন বলে জানা গিয়েছে। বর্তমানে বৃষ্টি থামলেও ফের যে বৃষ্টির বা ধসের কোনো সম্ভাবনা নেই তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হঠাৎ বিপর্যয়ের পরই সাময়িকভাবে অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত 16 জনের মৃত্যুর খবর এসেছে শুক্রবার রাতে। নদীর স্রোতে কার্যত ভেসে গিয়েছেন একাধিক যাত্রী। এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি। সেখানেই আটকে পড়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। ধূপগুড়ির 6 বাসিন্দাও গিয়েছিলেন অমরনাথে। তারাও ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে 2 জন কোনো রকমে ক্যাম্পে পৌঁছাতে পারলেও বাকিরা এখনো পর্যন্ত পারেনি। প্রাকৃতিক বিপর্যয়ের পর আপাতত অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। তারা যাতে নিরাপদে বাড়ি আসতে পারেন সেই প্রার্থনাই করছে পরিবারের সদস্যরা। ধসের জেরে আটকে পড়া 5 জনের নাম জানা গিয়েছে। এরা হলেন খালাই গ্রামের বাসিন্দা অপু ভাওয়াল, ধূপগুড়ি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত দাস, 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু পাল, নেতাজি পাড়ার বাসিন্দা টনি পাল এবং শুভজিৎ দাস। এদের মধ্যে প্রথম 2 জন ক্যাম্পে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। অপু ভাওয়ালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনার পর প্রায় 18 ঘন্টা ধরে তারা ছন্নছাড়া অবস্থায় ঘুরে বেরিয়েছিলেন। কার্যত প্রাণ হাতে করে তারা কোনো মতে ক্যাম্পে ফিরে আসেন। বাকি 4 জনের খোঁজও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বলা হচ্ছে তারা জানিয়েছিলেন। পরিবারের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শনিবার সকালে ক্যাম্পে পৌঁছে যাওয়ার পর 2 জন যুবক জানান যে তাদের সঙ্গে যাওয়া বাকি 4 জন যুবক ভালো আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ফোনের মাধ্যমে, তবে তারা এখনো ক্যাম্পে পৌঁছাতে পারেননি। এই 6 জন প্রত্যেকেরই পেশায় ব্যবসায়ী। তারা ট্রেনে চেপে অমরনাথ গিয়েছিলেন। সেখানে তারা হেঁটে অমরনাথের দিকে রওনা দিয়েছিলেন। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জন্য 6 জনই ছন্নছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত 2 জন নিরাপদে ফিরে আসেন ক্যাম্পে। বাকি 4 জনের সঙ্গে মাঝে যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন তারা ছন্নছাড়া হয়ে রয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত। মেঘভাঙা বৃষ্টির জেরে 16 জন মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছে অন্তত 40 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। एनडीआरएफ की 3 टीमें तो कल रात में ही वहां शामिल हो गई थी रेस्क्यू ऑपरेशन में। चौथी टीम हमने शेषनाग से रवाना की थी, वो शामिल हो गई है। तो हमारे करीब 100 से अधिक रेस्क्यूअर इस समय रेस्क्यू कार्य में जुड़े हुए हैं। इसके सिवा और फोर्सेज की काफी नफरी वहां पे अवेलेबल है जो उस समय से हमारे साथ शामिल है। सीआरपीएफ है, JNK पुलिस की माउंटेन रेस्क्यू टीम्स हैं, PSF है, SDRF है, इंडियन आर्मी की बड़ी संख्या वहां पे है। तो ये सारा एक टीम वर्क से काम आगे चलाया जा रहा है। हमारी माहिती के मुताबिक अभी तक 5 लोगों को उस समय जीवित निकाल लिया गया था। 16 कैजुअलिटी का कंफर्मेशन हमें मिल रहा है और 40 के आसपास लोग अब भी मिसिंग बताए जा रहे हैं। लैंडस्लाइड नहीं हो रही, लेकिन बारिश थोड़ी बहुत जारी है। सोनभद्र पे बारिश ज्यादा थी जैसा हमको मैसेजेस मिले थे बीच में, लेकिन 4:30 बजे तक रात में काम चला। फिर बारिश के कारण 1.5 घंटा स्थगित किया गया, फिर 6 बजे से दोबारा काम जारी किया। চক্ষু চিকিৎসকের তৎপরতায় উদ্ধার হলো বিরল প্রজাতির পেঁচা। রাস্তার ধারে একটি পাটের বলের মতো কিছু একটা চোখে পড়ে। তারপর দেখা যায় এটি একটি বিরল প্রজাতির পেঁচা। বন দপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেন ডাক্তারবাবু। চিকিৎসা করার পর তাকে ফের প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে। চক্ষু চিকিৎসকের তৎপরতায় উদ্ধার হলো বিরল প্রজাতির পেঁচা। রাস্তার ধারে একটি পাটের বলের মতো কিছু একটা চোখে পড়ে। তারপর দেখা যায় এটি একটি বিরল প্রজাতির পেঁচা। বন দপ্তরের হাতে পেঁচাটিকে তুলে দেন ডাক্তারবাবু। চিকিৎসা করার পর তাকে ফের প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে। চাম্পাহাটিতে আমি আমার শ্বশুরবাড়ি, ওখানে আমি গিয়েছিলাম সকাল এই 5টা সাড়ে 5টা নাগাদ ওখান থেকে বেরিয়ে উত্তর ভাগ হয়ে ঢোসার মধ্যে দিয়ে বাড়ি ফিরবো এই রাস্তাটাই আমি আসছিলাম। উত্তর ভাগ পেরিয়ে খানিক আসার পরে আমি রাস্তার মাঝখানে হঠাৎ দেখলাম, মানে দূর থেকে একটা পাটের বলের মতো কিছু একটা ওইরকম পড়ে আছে। আমি ওরকম কিছু বুঝিনি, ক্রস করে চলে যাই। আর সাইডে দেখার সময় দেখতে পেলাম, মানে ক্রস করার সময় দেখতে পেলাম যে ওটা একটা পেঁচার বাচ্চা বলে মনে হলো। সঙ্গে সঙ্গে ক্রস করে ব্যাক করে আসার পরে দেখি একটা স্কপ সাউ। এটা কোন প্রজাতি সেটা বুঝতে পারলাম না। ইন্ডিয়ান, ওরিয়েন্টাল আর কলার 3টে স্কপ সাউ পাওয়া যায় এই সাইডে। ছোট বাচ্চা তো বোঝা সম্ভব না। তো তখন বাচ্চাটাকে আমি তুলে নিই।
তুলে নিয়ে আমার গাড়ি ওই হেলমেটের উপরে বসিয়ে দিই। হ্যাঁ, ফোন মারফত জানতে পারলাম যেরকম বারাসাতে স্টেশনের কাছে বাড়ি ডাক্তারবাবু একটা পেঁচা উন্ডেড পেঁচা ধরে নিয়ে আসছে। পরদিতে আমরা সকালবেলা ডাক্তারবাবুর বাড়িতে চলে এলাম এবং এসে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে আমরা উন্ডেড পেঁচাটাকে কালেকশন করে নিলাম এবং এটাকে আমরা ট্রিটমেন্ট করে আবার ওকে প্রকৃতিতে ফিরিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা যাতে কোনোভাবেই প্রাইভেট টিউশন পড়তে না পারেন সেজন্য নির্দেশিকা জারি করেছে সরকার। এর জন্যই অনেক স্কুল শিক্ষক টিউশন বন্ধ করে দিয়েছেন। এসবের মাঝে হুগলির আরামবাগে দেখা গেল স্কুল শিক্ষকদের যাতে টিউশন পড়াতে দেওয়া হয় তা নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিচ্ছে বেশ কিছু অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানোর অনুমতি দেওয়ার জন্য আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একাংশ। তাদের দাবি স্কুল শিক্ষকদের সমর্থনে নয়, ছেলেমেয়েদের স্বার্থেই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। কারণ সামনেই পরীক্ষা, এই মুহূর্তে অন্য শিক্ষকের কাছে তাদের টিউশন পড়ানো সম্ভব নয়। স্কুল শিক্ষকরাই ভালো পড়াবেন। বেকার শিক্ষিত শিক্ষকরা পড়ালেও কারা কোনো ভালো পড়াবেন তা খোঁজ নিয়ে টিউশন শুরু করতেই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে বলেই দাবি করেন তারা। প্রসঙ্গত সরকারি স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষক শিক্ষিকারা যাতে কোনোভাবেই প্রাইভেট টিউশন করাতে না পারে সেই জন্য নির্দেশিকা জারি করেছে সরকার। এর মধ্যে অনেক স্কুল শিক্ষক টিউশন বন্ধ করে দিয়েছেন। তবে সোমবার হুগলি আরামবাগে দেখা গেল স্কুল শিক্ষকদের যাতে টিউশন পড়াতে দেওয়া হয় তা নিয়ে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দিলেন আরামবাগের বেশ কিছু অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অভিভাবকরা জানান সামনেই পরীক্ষা এবং বছরের মাঝামাঝি সময় এই নিয়ম লাগু হলেও খুব মুশকিল হয়ে পড়বে তারা। এক অভিভাবক আশিস রায় বললেন, হঠাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ানো বন্ধ করে দিয়েছেন। এটা যদি মাঝপথে না হয়ে প্রথম থেকে চালু হতো তাহলে ভালো হতো। করোনার জন্য তো পড়াশোনা একেবারে হয়নি, সবই বন্ধ ছিল। এখন স্কুল খুললো আর মাঝখানে শিক্ষক শিক্ষিকাদের পড়ানো বন্ধ হয়ে গেলে এতে সমস্যায় পড়ব। তাই এই বছরটা তারা পড়াতে পারেন, তাই ডেপুটেশন দিতে এসেছি। আমরা ছেলে মেয়েদের স্বার্থে এখানে এসেছি, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশন সমর্থনে নয়। এক অভিভাবকের দাবি ছেলে মেয়েদের ওদের কাছে পড়েই অভ্যস্ত, এখন মাঝপথে যদি বন্ধ হয়ে যায় তাহলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওরা তো নিজেদের ডিউটি ছেড়ে পড়াচ্ছেন না আর তারা জোরও করছে না, আমরাই নিয়ে যাচ্ছি ওনাদের কাছে পড়াতে। বিনিময়ে আমাদেরকে পড়াচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে 15,000 থেকে 16,000 ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটিয়ান বেরোচ্ছে, সেগুলো কিন্তু সবই স্যালারিদেরই দাম। আর স্যাররা যদি না পড়াতে পারে তাহলে আমাদের পক্ষে আর সেই জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হবে না। এটাই আমার। তুমি কিসে পড়ছো? আমি এখন ক্লাস 11-এ পড়ছি। তুমি কি চাইছো স্কুল শিক্ষকরা পড়া? আমি চাইছি, আমি কাউকে কোনো সমর্থন করছি না। আমরা চাইছি পর্যাপ্ত পরিমাণে, তো যেহেতু সরকারি চাকরিজীবী নয় এরকম শিক্ষক নেই, আছে অনেকেই আছে, আমিও পড়ি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেয়। তাই এই ছেলেগুলো যাতে আমাদের মতো ছেলেরা যারা গরিব মানুষ, যারা চায় যে এই অল্প টাকা, আর আমাদের পক্ষে আকাশ বাইরে সেরকম বড় বড় ইনস্টিটিউশনে 1,80,000 2,70,000 প্যাকেজ নিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আর স্কুলে তো ওই 6 মাসের মধ্যে স্কুল সিলেবাস করা কারো কোনো সম্ভবই নয়, কোনো মাস্টারের পক্ষে সম্ভব হয়। আমরা চাইছি এটা আপাতত বেআইনি বলে মনে হলো, বহু জিনিস থাকে যেগুলো বেআইনি হলো, আমাদের জনসাধারণের স্বার্থের জন্য আমাদের সেগুলো আইনি করে। কারণ হচ্ছে কি আমাদের মেয়েরা ওনাদের কাছে পড়ে পড়ে অভ্যস্ত, এই মাঝ রাস্তা এসে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এবং স্কুল টিচাররা ওনারা ওনাদের ডিউটি ছেড়ে তো আমাদের বাচ্চাদের পড়াচ্ছেন না, এবং ওনারা তো জোর করছেন না, আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাচ্চাদেরকে পড়াতে। তো সেখানে আমাদের স্কুল টিচারদের কাছে আমাদের পড়ানোর অধিকারটা কেন আমাদের খর্ব করা হবে? আমাদের ভোটটা যেমন আমাদের একটা মৌলিক অধিকার, আমাদের বাচ্চারা কেন পড়বে না পড়বে সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা আমার মেয়ে আমাদের বাচ্চাদেরও তাদের ইচ্ছা যে তারা যে সমস্ত টিচারদের কাছে পড়ছে তারা ওখানেই। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্য খবরে। মালদার কালিয়াচকের রাজনগরে আবর্জনা স্তূপে বিস্ফোরণ, 3 বছরের শিশুর মৃত্যু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মোবাইল ফোনের পুরনো ব্যাটারি ফেটে এই বিপত্তি।
মালদার কালিয়াচকের রাজনগরে আবর্জনা স্তূপে বিস্ফোরণ, 3 বছরের শিশুর মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, গতকাল আত্মীয়র বাড়ি থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরে সুরাজ মণ্ডল। মা বাড়িতে ঢুকে গেলেও শিশুটি বাইরে খেলছিল। সেই সময় প্রতিবেশীর বাড়ির আবর্জনা স্তূপে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের পুরনো ব্যাটারির ফেটে এই বিপত্তি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কিন্তু এভাবে আবর্জনা স্তূপে পুরনো মোবাইলে বিপজ্জনকভাবে পড়ে থাকলো কিভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল। সেখানেই 17 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছিল। ঘটনার দিন সকালে রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি ছিল সেদিন সকালে রহড়া থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনে। সেটি নাড়াচাড়া করার পরেই বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সাগর দত্ত মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কি শোভাযাত্রা শুরু? জল্পনা শুরু মেট্রো ভবনের অন্দরে। সূত্রের খবর, একেবারে শীর্ষ স্তর থেকে মিলেছে সবুজ সংকেত। সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু হয়ে যেতে পারে শিয়ালদা মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার, অথবা রেল মন্ত্রকের অনুমতি নিয়ে যাত্রী পরিষেবা চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তাই চরম ব্যস্ততা মেট্রো ভবন, মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরেই। শিয়ালদাহ স্টেশন চালু করতে গিয়ে ফের কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমতি মিলে গিয়েছে। মেট্রো রেল এই অনুমতি পেয়ে গিয়েছে বলে রেল সূত্র খবর। গত মাসে ফের আবেদন করেছিল মেট্রো রেল। গত 23 জুন শেষ হয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটির সময়সীমা। 23 মার্চ যাত্রী পরিষেবা চালু করার অনুমোদন মিলেছিল। 3 মাসের মধ্যে চালু করতে হয় পরিষেবা। 3 মাস শেষ হলেও চালু হয়নি যাত্রী পরিষেবা। উদ্বোধন নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। ফের কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হয়েছিল। উদ্বোধন নিয়ে রেল বোর্ডের দিকে চেয়েছিল মেট্রো রেল। চলতি মাসের শেষ উদ্বোধন হতে পারে শিয়ালদাহ মেট্রো স্টেশনে। এর আগে রেল বোর্ড থেকে ফোন করে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। মার্চ মাসের মাঝামাঝিতে কমিশনার অফ রেলওয়ে সেফটি এসে পরিদর্শন করে গিয়েছে স্টেশন। বেশ কয়েকটি বিষয়ের বদলে কথাও তিনি রিপোর্ট উল্লেখ করেছিল। এই অনুযায়ী তা বদল করা হয়। অবশেষে যাত্রী পরিষেবার জন্য পরিবহনের জন্য শিয়ালদাহ মেট্রো স্টেশনে চালু অনুমতি দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। যদিও 3 মাস পেরিয়ে গেলেও উদ্বোধন এখনো হয়নি। প্রথমে ঠিক হয়েছিল 11 এপ্রিল উদ্বোধন হবে, কিন্তু তা হয়নি। পরে একের পর এক দিন পিছতে থাকে। ফলে কবে উদ্বোধন হবে তা নিয়ে বাড়তে থাকে জটিলতা। তবে শেষ পর্যন্ত খবর অনুযায়ী শীঘ্রই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রো স্টেশন। কে করবেন উদ্বোধন? শিয়ালদা মেট্রো স্টেশন। রেল সূত্রের খবর, শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশন উদ্বোধন করুন প্রধানমন্ত্রী, এই আবেদনই রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী দপ্তরে এই বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল, তবে তারপরে পদক্ষেপ এখনো অজানা। অপর একটি সূত্রের খবর, শিয়ালদাহ মেট্রো স্টেশন উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফলে রেল বোর্ড এবং মন্ত্রক একসঙ্গে যোগাযোগ রাখছিল। মেট্রো জেনারেল ম্যানেজার অরুণ আরোরা বলেছেন যে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে। তারা অনুমতি দিলে শুরু হবে যাত্রী পরিষেবা। এর মধ্যে সময়সীমা শেষ হয়ে যায় গত মাসে। তবে নতুন করে অনুমোদন মেলায় সকলে চেয়ে আছে কবে উদ্বোধন হবে সেই দিকে। সেই শুভক্ষণ সোমবার কিনা সকলের নজরে এখন সেদিকেই। পরিবেশ বাঁচাতে বড়সড় পদক্ষেপ ভারত সরকারের। 1 জুলাই থেকে প্লাস্টিক ব্যান হয়েছে। এখনো অনেক জায়গায় প্লাস্টিক ব্যবহার হচ্ছে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে তৎপর ঝাড়গ্রাম পুরসভা। পরিবেশ বাঁচাতে বড়সড় পদক্ষেপ ভারত সরকারের। 100 মাইক্রনের কম প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর চলছে কড়া নিষেধাজ্ঞা। শুধু ব্যবহারই নয়, প্লাস্টিক সামগ্রী তৈরির উপরও কড়া নিষেধাজ্ঞা আসতে চলেছে 1 জুন থেকেই। কি কি বারণ দেখে নিন এক নজরে। 1 জুলাই 2022 থেকে 100 মাইক্রন নিচে থাকা প্লাস্টিক সামগ্রী আমদানি বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে। মজুদ, বিলি বা বন্টন বিক্রি ব্যবহারের নিষেধাজ্ঞা হয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য থাকা এমন প্লাস্টিক সামগ্রী, খাবারের জন্য ব্যবহৃত বিভিন্ন প্লাস্টিক কাপ, গ্লাস, চামচ, প্যাকেজিং ও মোড়কের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও তালিকায় পড়েছে। মিষ্টির বাস্ক, সিগারেটের প্যাকেট এই তালিকায় পড়েছে। এছাড়াও ফ্লেক্স, ব্যানার যে ধরনের প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেগুলো নিষেধাজ্ঞা তালিকায় পড়েছে। বেলুন, লজেন্স, আইসক্রিমের মোড়ক যে ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয় সেগুলো নিষেধাজ্ঞা তালিকায় পড়তে চলেছে। কেন এই পদক্ষেপ?
2019 সালে 4th ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে ভারতে একটি রেজলিউশনস আনে যেখানে এই ধরনের প্লাস্টিক ব্যবহারের দূষণের কথা বলা হয়েছিল। 2022 সালে 5ম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে প্লাস্টিক দূষণ রুখতে সচেতনতা নেওয়ার পদক্ষেপের কথা বলা হয়। প্লাস্টিক বর্জন, কারণ এটা সারা ভারতবর্ষে আমরা চাইছি যে ঝাড়খণ্ড শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা প্রতিটি দোকানে যাচ্ছি গিয়ে প্লাস্টিক ব্যবহার না করে সেটা আমরা বলে দিচ্ছি যে যাতে ফাইন করা হয়েছে কাউকে? ফাইন করেছি। বহুদিন ধরেই কেদারনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। সে কারণে এবার বাড়িতে বসেই বানিয়ে ফেললেন কেদারনাথ মন্দিরের রেপ্লিকা। উচ্চতায় মাত্র 5 সেন্টিমিটার আর চওড়া মাত্র 3.5 সেন্টিমিটার। এই ক্ষুদ্র কেদারনাথ মন্দির তৈরি করে একেবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চন্দ্রকোনার শুভজিৎ প্রামাণিক। বহুদিন ধরে কেদারনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু কোনো না কোনো কারণে তা আর হয়ে ওঠেনি। অগত্যা বাড়িতে বসেই যাতে কেদারনাথ দর্শন করতে পারেন সেই ব্যবস্থাই করেছেন তিনি। ফলে এখন ইচ্ছে হলে বাড়িতে বসেই তিনি দেখে নিতে পারেন কেদারনাথ। তবে এই কেদারনাথ আকারে অনেকটাই ছোট, উচ্চতায় মাত্র 5 সেন্টিমিটার আর চওড়ায় মাত্র 3.5 সেন্টিমিটার। তবে তার কারুকার্য একেবারেই নিখুঁত, দেখতে হুবহু কেদারনাথ ধামের মতোই চক পেন্সিল কেটে তৈরি করেছেন কেদারনাথের মন্দিরে রেপ্লিকা। আর এই ক্ষুদ্র কেদারনাথ মন্দির তৈরি করে একেবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চন্দ্রকোনার শুভজিৎ প্রামাণিক। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে ছোট থেকে শুভজিতের লেখাপড়ার মাঝে ছিল ছবি আঁকার শখ। বর্তমানে ইংরেজিতে স্নাতকোত্তর এবং বিএড সম্পন্ন করে বাড়ি থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মাইক্রো আর্টের কাজ চালা যাচ্ছেন জোর কদমে। প্রায় 2-2.5 বছর ধরে মাইক্রো আর্টের কাজ করছেন তিনি। এখন এর আগেও শুভজিৎ বেশ কয়েকটি হাতের কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। চক পেন্সিল কেটে বানিয়েছিলেন ক্ষুদ্রতম অশোক স্তম্ভ, আর তার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নামও উঠেছিলেন। তার আগে পেন্সিলের শীর্ষের উপর শিবলিঙ্গ এঁকেছিলেন তিনি। সেসব কৃতিত্ব সবার মন জয় করে নিয়েছিল। এমনকি করোনার সময় পেপার কাটিং করে এঁকেছিলেন দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। শুধু তাই নয়, শুভজিতের বাড়িতে সুন্দর সুন্দর হাতের কাজে ছড়াছড়ি। শুভজিৎ বললেন 2 বছর করোনার জেরে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা, এবছর পুনরায় তা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছে রয়েছে, তবে কবে যাওয়া হবে জানি না। আর এই কারণে বাড়িতে বসে হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কেদারনাথ মন্দির। সেখানে যেতে না পারলে কি হবে, সেখানে বাড়িতে বসে কেদারনাথের দর্শন করতে পারবেন তিনি। প্রায় 8 ঘন্টার প্রচেষ্টায় তৈরি করেছেন হুবহু কেদারনাথ মন্দিরের রেপ্লিকা, আর তার কারুকার্য তাক লাগিয়ে দিয়েছে। এভাবে কেদারনাথ মন্দির তৈরি করে বেজায় খুশি শুভজিৎ নিজেও। এক্সপ্রেস প্রাইম এই পর্যন্ত। এখনকার মতোই দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।